রাধে রাধে সুধী ভক্তগণ, আজ হলো 27শে এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, সোমবার, মোহিনী একাদশী ব্রত। গতকালকে আমি পার্বতীরাম হইতে রাত্রে 8টার সময় ওম দিয়া নামক বাসেতে উঠেছিলাম। উঠে কোচবিহার আসার জন্য যাত্রা শুরু করি। তো সারা রাত্রি এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। বাসের মধ্যে স্লিপিং মানে ঘুমানোর ভালো ব্যবস্থা আছে, সিট নিচে আছে বসার সিট, উপরে হলো ঘুমানোর সিট। তো সেই বাসে করে রওনা হয়েছি পতিরাম হইতে কোচবিহার। ভাড়া হলো 600 টাকা করে মাথা পিছে। যাই হোক, জার্নিও অনেক বেশি, 12 ঘন্টার রাস্তা। তো গতকালকে সন্ধ্যা 6টার সময় বাসে উঠেছিলাম। সন্ধ্যা নয়, সন্ধ্যা 8টার সময় বাসে উঠেছি। আর আজকে সকালে আমি 7টা পর্যন্ত বাসেই ছিলাম, 7:30 পর্যন্ত। তারপরে 8টায় গিয়ে কোচবিহার এসে নেমেছিলাম। তো গাড়ির মধ্যে শুয়ে শুয়ে অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছেন। সকালবেলা গাড়ি চলতেছে, দর্শন করাচ্ছি। অনেকে নিচে সিটের মধ্যে ঘুমাচ্ছেন, অনেকে সিটে মোবাইল টিপতেছেন, আর অনেকে উপরে ঘুমাচ্ছেন। এই যে উপরে ঘুমানোর সিট আর নিচে বসার সিট। অনেকে বসে বসে সিটের মধ্যে ঘুমান, কারণ স্লিপিংয়ের ভাড়াটা একটু বেশি নেওয়া হয়। যেমন বসে যারা যাবে তারা 500 টাকা, যারা ঘুমিয়ে যাবে তারা 600 টাকা, এইভাবে। তো খুব আম বাগান দেখতে পেলাম, অনেক আম বাগান আছে, লিচু বাগান আছে, চা বাগান আছে। এইভাবে প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করে করে গাড়ি চলছে। সকালবেলা মাথাভাঙ্গা, ফালাকাটা এই সমস্ত ক্রম অনুসারে আমরা পার হচ্ছি। আর গাড়িতে শুয়ে শুয়েই অপ্রাকৃত দর্শনগুলা, প্রাকৃত সেই বন জঙ্গল, গাছপালা, নদীনালা, খাল বিল সব দর্শন করে করে যাচ্ছি। গাড়িটা খুবই ভালো ছিল। যাই হোক, অতি আনন্দের সহিতই ভ্রমণটা হয়েছে। তো আজকে সকালবেলা 8টার সময় এসে কোচবিহারে নেমেছি। আমার শিষ্য সুমন্ত পণ্ডিত এবং সবিতা পণ্ডিতানি, তারা আগে কামাখ্যাগুড়ি শামুকতলাতে বাস করত। এখন তারা নতুন বাড়ি করেছে এই কোচবিহারে। তো তারা বলল একটু কোচবিহার আসার জন্য। তাই পতিরাম থেকে কোচবিহার যাওয়ার জন্য রওনা হচ্ছি। হাইওয়ে রাস্তা দিয়ে চলছে, মধ্যে মধ্যে কি সুন্দর চা গাছ দেখা যাচ্ছে, চা পাতা গাছ, চা পাতা বাগান দর্শন করতেছি। তবে এদিকে মোটামুটি সমতল জায়গা, একটা পাহাড় পর্বত নেই, সমতল ভূমি। বিভিন্ন স্থানে শাকসবজি গাছ দেখতে পেলাম। এইভাবে করে করে আমার শিষ্য বাড়ি এসে উপস্থিত হয়েছি সকাল 8:30টার সময়। কোচবিহারেরই কলা বাগান পাশেই একটা গুরুদ্বার আছে। এই সেই পাশে গুরুদ্বার না, এটা হলো শ্মশান, কবরস্থান। সেই কবরস্থানের গেটের পাশে কালী মন্দির আছে, কালী মন্দিরের সামনেই অবস্থান করেছে। গুরুস্থান গেটের পাশে কালী মন্দিরের সামনেই আমার শিষ্য অবস্থান করতেছেন। তো তাদের বাড়িতে সকালে এসে উপস্থিত হয়েছি। বিগ্রহ বসানো হলো, তারপরে স্নান আহ্নিক করা হলো। যেহেতু আজকে একাদশী তিথি, রান্নাবান্নার কোনো বলা নেই। যাই হোক, তুলসী পাতা চয়ন করা হলো। তুলসী পাতা চয়ন করে তুলসী পাতা ধৌত করা হয়েছে। তারপরে তুলসী পাতাকে শুকানো হয়েছে হালকা করে, চন্দন দেওয়া হয়েছে। চন্দন দিয়ে শুকিয়ে আমরা ভগবানের চরণে 78 তুলসী পাতা আজকে অর্পণ করা হলো। যেহেতু আজকে মোহিনী একাদশী তিথি, অতি শুভ দিন। আজকের এই দিবসে
একটা তুলসী পাতা ভগবানকে দিলে 100টা তুলসী পাতা দানের ফল। আজকের এই দিবসে 1 ফের মালা জপ করলে 100 ফের মালা জপ করার ফল পাওয়া যায়। এই হলো আমার শিষ্য মেয়ে সবিতা পণ্ডিত, দর্শন করতে পাচ্ছেন। এখানে আমার একজন শিষ্য আছেন, উনি পরমেশ্বর দাস। এই যে তুলসী পাতা সাজানোর জন্য ভগবানকে 100টা তুলসী পাতা অর্পণ করা হবে, এই জন্য 3টা থাল তৈরি করেছেন। সুন্দর করে লাইন ধরে তুলসী পাতা সাজাবেন, তারপরে আমরা তুলসী পাতা ভগবানকে অর্পণ করব। তো সেটাই আপনাদেরকে দেখাবো। তারপরে আমরা দুপুরে একটু বাল্যভোগ পেয়ে বিকালে 4টার সময় আমরা বেরিয়েছি মন্দির দর্শন করার জন্য। এটা হলো কোচবিহারের মদনমোহন মন্দির। মদনমোহন মন্দিরের পাশেই উল্টা দিকেই এটি বৈরাগী দিঘি নামে পরিচিত। সেই বৈরাগী দিঘি আমরা দর্শন করছি। অনেক বড় দিঘি, বিশাল বড় দিঘি। চতুর্দিকে দিঘির লাইট জ্বলতেছে, লাইট জ্বালানো হয়েছে। তো অন্ধকার অন্ধকার ভাব, তো মেঘাচ্ছন্ন আকাশ, মেঘলা মেঘলা ভাব, এই জন্য লাইট জ্বালানো হয়েছে। তো ওদিকে দর্শন করতে পাচ্ছি। সেই বৈরাগী দিঘি দর্শন করলাম। অনেকে হাত পা ধুচ্ছেন, কেউ বা স্নান করতেছেন। দিঘিটা দর্শন করলাম। দর্শন করার পরে আমরা সেই মদনমোহন মন্দিরের দিকে রওনা হলাম। এবং ও পাশেই মানে মধ্যেখানে একটা রাস্তা, রাস্তার এপাশ আর ওপাশ। যাই হোক, ওপাশে মদনমোহন মন্দির আর এই পাশে হলো সেই বৈরাগী দিঘি। কোনো না কোনো এক বৈরাগী হয়তো এই দিঘি তৈরি করেছিলেন, বা কী কারণে বৈরাগী দিঘি নাম হয়েছে সেটাও আমি অতটা জানি না। আর এই কোচবিহারের ইতিহাসও আমার অতটা জানা নেই, বা আশেপাশে কোথাও এই বিষয়ে কোনো লেখা দেখতে পাইনি। এই হলো সেই মদনমোহন মন্দির। তো এই মদনমোহন মন্দির আমরা দর্শন করার জন্য তারপরে প্রবেশ করলাম। প্রবেশের সামনেই একটি জুতা রাখার জায়গা আছে, মাথা পিছু 2 টাকা করে দিতে হয়। সেখানে জুতো রাখার ঘর আছে, সেখানে জুতো রাখতে হয়। তারপরে মন্দিরে প্রবেশ করা হচ্ছে। তো আমরা ধীরে ধীরে আমরা 4 জন যাচ্ছি। আমি, আমার শিষ্য আর শিষ্যের বাবা যাচ্ছেন ওইদিকে, ও শিষ্যানীর বাবা যাচ্ছেন। বেশ সুন্দর ফুলের বাগান, চতুর্দিকে সুন্দর ফুলের বাগান, ফুল বাগিচা দেওয়া আছে। মন্দিরের কোনো নাট মন্দির নেই বা জগমন নেই, যে পাঠ কীর্তন অনুষ্ঠান হইবে এরকম কোনো জগমন এর মধ্যে নেই, নাট মন্দির নেই। ওই একটি চৌতারা দেওয়া আছে এখানে, ওটাকে সুন্দর করে সাজানো আছে, আলপনা করা আছে। ওখানেই লোকজন বসেন আর শ্রী বিগ্রহ দর্শন করেন। তো ভিতরে যে বিগ্রহ, স্বর্ণময় বিগ্রহ, সোনার মূর্তি বিগ্রহ, আমরা মদনমোহনকে দর্শন করেছি। তো জানা যায় যে যেটি আগের মূল বিগ্রহ ছিল সেই বিগ্রহ নাকি চুরি হয়ে গেছে। তো ওই বিগ্রহ চুরি হওয়ার পর এই বিগ্রহকে স্থাপন করা হয়েছে। আগের বিগ্রহ কষ্টি পাথরের বিগ্রহ ছিল, বিগ্রহ চুরি হয়েছিল আর অন্যান্য কিছু চুরি হয়েছিল। এটি পুরা স্বর্ণময় বিগ্রহ। তো এখানে বেশ কিছু পাহারাদারও আছে, সিকিউরিটি গার্ড আছে দেখতে পেলাম। উনি হলো মূল পূজারী, উনি পুজো টুজো করেন। এই যে দেখলাম মন্দিরের ভিতরে প্রবেশ করলেন, প্রসাদ টসাদ এনে দেন লোকজনকে। যাই হোক, আমরা দর্শন করলাম শ্রী ঠাকুরকে। দর্শন করার পরে ডাইনে বামে কিন্তু আরও অনেক দর্শনীয় স্থান আছে। অর্থাৎ একদিকে কালী মন্দির আছে, আর একদিকে দুর্গা মন্দির আছে। এছাড়া সুন্দর সুন্দর ফুলের বাগান, চতুর্দিকে ফুল আর ফুল, ফুল বাগান লাগানো আছে। মধ্যে মধ্যে লেচু গাছও আছে। তারপরে লোকজন এখানে বসেছেন, বসে তারা একটু হরিকথা শ্রবণ করেন, যে যতটা পারে পরিবেশন করা হয়। এখানে এমনিতে কোনো নাট মন্দির নেই, নাট মন্দির নাই বললেই চলে এখানে কোনো। যাই হোক, 3টা সিংহাসন দেখা গেল এখানে, বাইরে আছে 3টি সিংহাসন অবস্থান করতেছে। হয়তো বিশেষ বিশেষ তিথি অনুসারে এই সমস্ত সিংহাসনে ভগবান আসেন, বসেন। এখানে আবার একটা কালী মন্দির আছে, মা কালী এখানে মূর্তি আছে, অন্যান্য দেবী মূর্তি আছে, সেটা দর্শন করলাম। তো জানা গেল যে রাসের সময়ে
এখানে প্রচণ্ড ভিড় হয় এবং উৎসব হয়। রাসের সময় বিভিন্ন রকম মূর্তি এনে স্থাপন করা হয় লোক দর্শন করানোর জন্য, দেখানোর জন্য। ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন, এই যে ঘর দেখা ছোট ছোট, এই এক একটা ঘরে এক এক রকমের মূর্তি রাখা হয়, ভগবানের এক এক রকম লীলা জিনিস দর্শন করানো হয়, তখন খুব ভিড়ভাড় হয়। তো অনেকেই এখানে ফটো তুলতে যায়, সেলফি তুলতে যায়, আর অনেকেই ঠাকুর দর্শন করতে যায়। এটি হলো দুর্গা দেবী। এখানেও দুর্গা দেবী অবস্থান করতেছেন, দুর্গা মন্দির এটি। যাই হোক, আমরা বাইরে থেকে দর্শন করলাম। দুর্গা মন্দিরটি তালা বন্ধ করা ছিল। এদিকে যেদিকে সুন্দর রাস্তা, রাস্তার দুই পাশে গ্রিল লাগানো আছে, আর অনেক রকম ফুল ফল দিয়ে চতুর্দিকে মন্দিরটা খুব সুন্দর শোভা। যেমন রাস্তা, যেমন গ্রিল, তেমন ফুল ফল সব কিছুই আছে। দর্শনীয় এবং রমণীয় স্থান। যাই হোক, কুচবিহারের মধ্যে এটি একটি শ্রেষ্ঠ স্থান, ফেমাস স্থান। এখানে প্রতিদিনই ভক্তরা আসেন। লিচু বাগানে লিচু ধরেছে, বেশ বড় বড় হয়েছে লিচু দেখতে পেলাম লিচু বাগানে। তো ওখানে ভক্তরা দর্শন করেন সব কিছু। তো আমরাও সেই উদ্দেশ্যে দর্শন করতে গেলাম। মন্দিরটি সম্পূর্ণ সাদা রঙের রং করানো আছে। মন্দিরটা বেশ সুন্দর, অনেকটা জায়গা নিয়ে জাঁকজমক। তারপরে আরেকটা মন্দিরে দেখলাম, এখানে দেবী কালী অবস্থান করতেছেন। কালী মন্দির, মা কালীর মূর্তি আছে, সেটা দর্শন করে তারপরে আরেকটা জায়গায় গেলাম, যেখানে প্রতি বৎসর একবার দুর্গা পূজা হয়। সেই দুর্গা মণ্ডপের দিকে তারপর আমরা রওনা হয়েছি। আমরা প্রায় আধা ঘন্টার মতো ছিলাম মন্দিরে। বিভিন্ন স্থান ঘুরে ঘুরে আমরা দর্শন করলাম যে মদনমোহন মন্দিরে কি কি আছে। এখানে দুর্গা পূজার সময় বিশাল বড় দুর্গা মূর্তি তৈরি করে এখানে দুর্গা পূজা হয়ে থাকে। অন্যান্য সময় জায়গাটা ফাঁকা থাকে। দর্শন করলাম। তার পাশেই আবার ফুলের বাগান আছে, ওইদিকে আবার মেন রোড রাস্তা আছে। তবে এই গেটটা সবসময় বন্ধ থাকে, একটা মুখ্য গেট আছে, সেই গেটটি খোলা হয়। আর এই যে ঘরগুলা, টিনের ঘরগুলা দেখা যাচ্ছে, এই টিন ঘরের মধ্যে বিভিন্ন মূর্তি বিভিন্ন উৎসব অনুষ্ঠান উপলক্ষে আনা হয় এবং রাখা হয় লোক দর্শন করানোর জন্য, লোকদেরকে আকর্ষণ করানোর জন্য এইগুলি রাখা হয়ে থাকে। তো যাই হোক, আমরা আধা ঘন্টার মতন এই মন্দিরে ঘুরেছি, দর্শন করেছি, বেশ ভালোই লেগেল। দর্শনীয় স্থান এবং রমণীয় স্থান, কমনীয় স্থান। ফুল বাগানও আছে, ফুল বাগানে ভক্তরা ফুলও তুলতেছে কয়েকজনে ঠাকুর সেবার জন্য। এমনি তো অন্য পাবলিক ফুল তুলতে দিবে না, তো মন্দিরেই হয়তো কেউ ফুল তুলতেছিলেন, দর্শন করলাম আমরা। আর চতুর্দিকে রাস্তাঘাট বেশ সুন্দর, মন্দিরের ভিতরের পরিবেশ খুবই সুন্দর। যেমন রাস্তাঘাট, তেমন চতুর্দিকে গ্রিল লাগানো, তেমন ফুল গাছ, ফল গাছ, তুলসী বৃক্ষ আদি অনেক কিছুই আছে। দর্শন করলাম, পরে আমরা ক্রম অনুসারে অগ্রসর হচ্ছি। এখন মন্দিরের বাইরে আমরা চলে যাব। এই জন্য আমরা এখন মন্দিরের মেন গেটের দিকে রওনা হচ্ছি, যে এই দিক থেকে আমরা আবার বেরিয়ে যাব। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ফুল প্রস্ফুটিত হয়েছে, বেশ ভালোই লাগলো দেখে ফুল গাছগুলা, আমরা খুব আনন্দই পেলাম। যাই হোক, এইভাবে আমরা ভ্রমণ করতে করতে আমাদের চতুর্দিক ঘোরানো হয়ে গেছে। বাগানের মদনমোহন মন্দিরের চতুর্দিক দর্শন হয়েছে। তো কোচবিহারের একটাই এই মদনমোহন মন্দির, একটাই বৈরাগী দিঘি। যাই হোক, অনেক ভক্তরা সেলফি নিচ্ছেন, ফটো নিচ্ছেন, মন্দিরের সামনে মন্দিরের চূড়াসহ ফটো নিচ্ছেন। আমরাও একটু আনন্দ অনুষ্ঠিত করলাম, ফটো তোলা হলো, ফটো নেওয়া হলো। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। চিন্তা করলাম যে আমরা তাহলে গোবিন্দ বাড়ি যাব, গোবিন্দ মন্দির। এখানে একটা রাজবাড়িও আছে। তো রাজবাড়িতে
বিকাল 4টার মধ্যে ঢুকতে হয়, তারপরে হলে মন্দির বন্ধ রাজবাড়িটা বন্ধ হয়ে যায়। এই জন্য আমরা রাজবাড়ি দর্শন করার আর সুযোগ পেলাম না, সময় পেলাম না। ওখানেই আমাদের একটু সময় অতিবাহিত হয়ে গেল। এই জন্য আমরা সেখান থেকে গাড়ি করে, টোটো করে গোবিন্দবাড়ি চলে আসলাম। এটি হলো গোবিন্দবাড়ি গেট। তো গোবিন্দবাড়িতে এসেছি। তো একজন মাত্র পূজারী এখানে বাস করেন, আর কেউ নেই। তবে এখানে নাট মন্দির আছে, সুন্দর জগমোহন এবং নাট মন্দির, সুন্দর বিশাল বড় নাট মন্দির অবস্থান করতেছেন। গোবিন্দবাড়ি গোবিন্দ মন্দির মধ্যেখানে কুঞ্জ মতো তৈরি করা আছে, হরিনাম মহামন্ত্র লেখা আছে। মন্দিরে শ্রী বিগ্রহ খুব সুন্দর শৃঙ্গার করা হয়েছে, খুব সুন্দর বিগ্রহ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছেন। এইগুলি পূজারী বাবা বেরোচ্ছেন। দুই দিকে নিতাই গৌর অবস্থান করতেছেন, আর মধ্যে শ্রী শ্রী রাধা গোবিন্দ বিরাজ করতেছেন। উপরে একটি রাধা গোবিন্দের বিগ্রহ শ্বেত পাথরের তৈরি করা, আবার নিচে রাধা গোবিন্দের বিগ্রহ আছে। নিতাই গৌরের দুইজন দুপাশে অবস্থান করতেছেন, আর মধ্যে দেখেন রাধা কৃষ্ণ শ্রী বিগ্রহ অবস্থান করতেছে, অষ্টি পাথরের শ্রীকৃষ্ণ অবস্থান করতেছেন। তো এইভাবে আমরা আজকে দুটি স্থান দর্শন করা হলো। এই মোহিনী একাদশী ব্রতের দিবসে শ্রী মদনমোহন আর গোবিন্দবাড়ি, এটি কোচবিহারের মধ্যে দুটি হলো ফেমাস। তারপরে তো আছেই রাজবাড়ি, আরও অন্যান্য। যাই হোক, সেইগুলো আমাদের দর্শন করার সময় সুযোগ করে উঠতে পারি নাই। একাদশী দিবসে সন্ধ্যার সময় আবার আমাদের পাঠ কীর্তন নিত্য নিয়ম আছে। এই জন্য গোবিন্দবাড়ি দর্শন করেই আমরা আবার পুনরায় ফিরে আসি আমাদের শিষ্যবাড়ি, অর্থাৎ সবিতা পণ্ডিতের বাসভবনে আমরা ফিরে আসি। তারপরে সন্ধ্যা আরতি করা হয়। সন্ধ্যা আরতি অন্তে পাঠ কীর্তন অনুষ্ঠিত হয়েছিল, সেই ভিডিওটাও আমরা ছাড়তেছি, আপনারা দর্শন করবেন। তো আজকের দিবসের এই হলো আমাদের ভ্রমণ স্থান, আপনাদেরকে দর্শন করাইলাম। রাধে রাধে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।